আলোকে তখন ভয় পেতাম, মানুষ দেখলে আমি ভয় পেতাম, এবং পুলিশের পোশাক পরা লোক দেখলে এখনও আমি ভয়ে কেঁপে উঠি। আমি যেহেতু প্রথম জীবনে শিকার হয়েছি ঘুমের, পুলিশি নির্যাতনের, এখন আমার জীবন থেকে যেটা বুঝেছি আমি, যে এইটা একটা জীবনের বড় অভিশাপ, এবং বাংলাদেশে এই কালচারটা ক্রমান্বয়ে বাড়তেছে। পোশাক পরা লোক দেখলে এখনও আমি ভয়ে কেঁপে উঠি। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনারা অনেকেই জেনেছেন, অনেক অপ্রকাশিত সত্য তথ্য বের হয়ে আসতে শুরু করেছে। বিশেষ করে বিগত প্রায় দেড় যুগের বেশি সময় ধরে গুণ এবং খুনের যে সংস্কৃতি চালু হয়েছিল, তার অন্যতম একজন শিকার, একজন নামকরা একজন সাংবাদিক, শিক্ষক, লেখক মঞ্জুর আলম খান, যাকে অনেকেই চেনেন তপন খান নামে। তপন খানের আরও একটি পরিচয় আছে, তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য, তিনি সাংবাদিকতা করেছেন বড় বড় নামকরা সব গণমাধ্যমে। আমরা কথা বলবো তার সাথে। তিনি বলছেন যে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই সোচ্চার হয়েছেন সেই সময়ে নির্যাতিত অনেকে, তাদের একজন মঞ্জুর আলম খান। মিস্টার মঞ্জুর আলম খান, আপনাকে এনটিভির পক্ষ থেকে স্বাগতম। আপনি বলছিলেন যে এই যে গুণ খুনের সংস্কৃতি, তার প্রথম শিকার আপনি কিভাবে প্রথম হলেন? আমি 2013 সালে প্রথম খুনের শিকার হই। আমি কলেজ থেকে লেকচার দিয়ে বেরোবার পর গোয়েন্দারা আমায় নিয়ে যায়। এই গোয়েন্দার নেওয়ার পরের থেকেই যখন আমি কোর্ট থেকে বের হয়ে জামিনে বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে আবার কোর্টে গেলাম, কোর্ট থেকে আবার যখন জেলখানা হয়ে বেরোচ্ছি, তখন গোয়েন্দারা আমাকে দিয়ে নিয়ে যায়, এবং সেটা পরবর্তীকালে আমি জানতে পারলাম সেটা একটা গুম হাউস, সেদিকে আয়নাগর নামে পরিচিত। সেটা তখন থেকে আরম্ভ হয়েছে আমার জীবনে। এবং এই যে দুঃসহ অন্ধকার জীবন, এই জীবনের ব্যাখ্যা বিশ্লেষণ এখন হয়তো আমার দ্বারা আর আবেগ দিয়ে বলা সম্ভব না, কারণ ঘটনা ঘটছে প্রায় 1 যুগ আগে আমার জীবনে এই যে একটা ঘটনা ঘটছে, এরকম ঘটনা আর কারো জীবনে ঘটুক আমি চাই না। এবং আমি একই সাথে যেটা বলতে চাচ্ছি, যে মানুষের জীবনে এই রকম বাক ব্যক্তির স্বাধীনতার ক্ষেত্রে যে কষ্টকর, গ্লানিকর অবস্থা বিরাজ করছে, এখান থেকে আমাদের দেশ জাতি জনগণের মুক্ত হওয়া দরকার, দেশ জনগণকে স্বাধীন করা দরকার। এবং এই ক্ষেত্রে গত 5ই আগস্টে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে যে নূতন জাগরণ সৃষ্টি হয়েছে, সেটা আরও এগিয়ে যাক, সেটা আমি সবার কাছে প্রত্যাশা করি। এবং একই সাথে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করি শহীদদের প্রতি। আপনি সাভার কলেজে শিক্ষকতা করেছেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন, এবং আপনি যোগদান করেন 1987 সালে। আপনি সাভার কলেজে সাভার কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন 1986 সালে, এবং 96 সালে আপনি তৎকালীন সরকারের রোষানলে পড়েন, এবং আপনি যেটা বলছিলেন যে প্রায় 20টির অধিক বই লিখেছিলেন, যে বইগুলোতে শেখ হাসিনা এবং তার রেজিম সম্পর্কে, তার বাবার অর্থাৎ শেখ মুজিবুর রহমান সম্পর্কে নানা রকম তথ্য ছিল, এবং সেগুলোর কারণেই আপনাকে তৎকালীন সময়ে নির্যাতিত হতে হয়েছিল। তো সেগুলো বিষয়ে একটু বিস্তারিত বলবেন? আমি সাধারণভাবে যেটা বলতে চাচ্ছি, আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হয় এবং পালিয়ে ইন্ডিয়া চলে যায়। সেখানে আমি দেখেছি এই বাকশালীদের কীরকম একটা বৃত্ত বইয়ের জীবন, যে জীবনটা এদেশের স্বাধীনতা সংগ্রাম হাতে খাপ খায় না। পরবর্তীকালে যখন আসছি 74-এ দেখলাম দুর্ভিক্ষ, তারপরে দেখলাম মানুষের প্রতি মানুষের নির্মমতা, এগুলোর পরে যখন দেখলাম শেখ মুজিব গণতন্ত্রের কথা বলে একদলীয় বাকশাল করার মধ্য দিয়ে প্রথম এই দেশের স্বৈর শাসন সূচনা করলে, তারপর যে মানুষের জীবন নেমে আসলো একটা দুঃসহ জীবন, মানুষের জীবনের সবচেয়ে একটা ক্লান্তিকর জীবন, যে জীবনটা মানুষ কোনোদিন প্রত্যাশা করে নাই, যে জন্য এই দেশের লক্ষ কোটি জনগণের রক্ত এবং স্বাধীনতা সংগ্রামের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তার সাথে এর কোনো মিলেই নাই। এইটাই আমি যখন আমার লেখনীর মাধ্যমে তুলে ধরলাম, আওয়ামী লীগের চরিত্র, বাকশালের চরিত্র, একদলীয় শাসনের প্রতিক্রিয়া, এবং সেটা এই সাবকন্টিনেন্টের মধ্যে কী ধরনের আগ্রাসী মনোভাব, সর্বগ্রাসী মনোভাব জনমনে তার সৃষ্টি করেছে, সেই শিয়া শিখদের হত্যা কিংবা বাম বিপ্লবীদের হত্যার যে চিত্রগুলো, এই চিত্রগুলো যখন আমি আমার বইয়ে তুলে ধরলাম, নির্মমভাবে, সত্যভাবে,
তখন দেখলাম আমার উপরে মানুষের, বিশেষ করে আওয়ামী বাকশালীদের নির্যাতন নিপীড়ন আরম্ভ হয়েছে। সেটা কলেজ প্রশাসন থেকে আরম্ভ হয়েছে, রাষ্ট্রীয়ভাবে আরম্ভ হয়েছে, সাংবাদিকতার জগতে আরম্ভ হয়েছে। আমি যে যে ক্ষেত্রে কাজ করেছি প্রত্যেকটা ক্ষেত্রেই সত্য কথা বলতে গেলেই এই ধরনের অবস্থার শিকার হতে হয়। এটা যেন মনে হয় একটা আমার কপালের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি দেখছি স্বাধীনতার পরে তো বটেই, এখন এই যে 5ই আগস্টে আমাদের নতুন করে স্বাধীন হলো, স্বাধীন হয়েছে সত্য আমরা বলছি, কিন্তু এখনও কিন্তু পরাধীনতার যে শৃঙ্খলগুলো ছিল সেই সব শৃঙ্খল আগের জায়গাতে রয়ে গেছে। তারা প্রশাসন চালাচ্ছে এবং একই সাথে পুরনো বাকশালী চরিত্রগুলোকে নতুন করে নিয়ে আসার চেষ্টা করছে, নতুন করে আমাদের জনজীবনকে মানে দুর্বিষহ করার কাজ করতেছে। কোনো ক্রমে দেশের মন মানসিকতা, দেশ জনগণের স্বাধীনতা এগুলোর প্রতি তার কোনো গুরুত্ব দিচ্ছে না। এগুলো আমি আমার বইয়ে, আমার লেখায় আমি ফুটে তুলেছি। আমি একদিকে যেমন স্বৈর শাসনের কথা বলছি, একই সাথে বাকশালী শাসনের কথা বলছি, সামরিক স্বৈরাচারের কথা বলছি। এই সবগুলোই দেখলাম একই চরিত্রে বারে বারে প্রকাশিত হচ্ছে। বারে বারে তারা জনগণের উপরে জগদ্দল পাথরের মতো নির্মম শোষণ ব্যবস্থা বজায় রেখেছে, অথচ এর জন্য লক্ষ কোটি জনগণ রক্ত দেয় নাই। এই রক্তের মূল্যায়নকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদের কাজ করা উচিত, এটা আমি মনে করি। এবং আমি মনে করি এই আগস্ট বিপ্লব আমাদেরকে অনেক কিছু পথ দেখাবে, কিন্তু এই পথ দেখালেও যতক্ষণ পর্যন্ত না প্রশাসন থেকে, শাসন ব্যবস্থা থেকে এই জগতের পাথরদেরকে সরানো না যাবে, ততক্ষণ মধ্যে এই দেশের জনগণের মুক্তির কোনো আশা প্রত্যাশা করা আমাদের দ্বারা ঠিক হবে না। আপনাকে অভিযুক্ত করা হয়েছিল রাষ্ট্রদ্রোহী হিসাবে এবং আপনার বই লেখার কারণে আপনাকে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধীদের তকমা দেওয়া হয়েছিল সেই সময়। এবং আপনার উপর যে নির্যাতন করা হয়েছিল তখন তখন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও আপনার নাম এসেছিল, সেই বিষয়গুলো একটু জানতে চাই। আমার প্রথম বইটা প্রকাশ হয়েছে 1987 সালে। 87 সালে প্রকাশ হওয়ার পরের থেকেই আমার বিরুদ্ধে, আওয়ামী বাকশালীর বিরুদ্ধে লেখার কারণে, তাদের চরিত্র ফুটিয়ে তোলার কারণে আমাকে রাষ্ট্রদ্রোহীর তকমা লাগানো হয় এবং সেই সাথে ক্রমান্বয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করার মধ্য দিয়ে আমার গণতান্ত্রিক চেতনাকে নষ্ট করা হয়। এরই প্রেক্ষিতে যখন দেশের বিভিন্ন জায়গায় আমি লেখালেখি বিশেষ করে ইংলিশ মাধ্যমে যে করতাম, করার পরেই অলরেডি আমার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকারের দৃষ্টি আকর্ষণ হয় এবং 2002 সালে তারা তাদের যে হিউম্যান রাইটস ইয়ার রিপোর্ট লিখেছে, সেখানে আমার সম্বন্ধে তারা এই স্বৈর শাসনের নির্যাতনে কীভাবে আমি চাকরিচ্যুত হচ্ছি এবং নির্যাতিত হচ্ছি, কীভাবে আমার গণতান্ত্রিক চেতনাকে ধূলিসাৎ করার মধ্য দিয়ে তারা আস্তে আস্তে আমাকে সামরিক বেসামরিক স্বৈর শাসনের কোপানলে ফেলেছে, আমাকে রাষ্ট্রদ্রোহী করার চেষ্টা করেছে এবং সেই তকমা লাগিয়ে আমার ব্যক্তিগত জীবনটাকে তছনছ করে দিয়েছে, সেটা আমি আমার মতো করে প্রকাশ করার কোনো সুযোগ কোথাও কখনো পাই নাই। আমি এই কারণেই তখন থেকেই লেখালেখিটা খুব বেশি করেছি। যতই লেখালেখি বেশি করেছি ততই আমার উপর নির্যাতনটা বেশি হয়েছে এবং এক পর্যায়ে সর্বশেষ যখন আর টিকতে না পারলাম, যখন ঘুমের শিকার হলাম, যে ডিবির পুলিশ কর্তৃক আক্রান্ত হলাম, পুলিশ আমাকে নিয়ে গেল, নির্যাতন করলো, তখন এক পর্যায়ে দেশ ছেড়ে পালাতে হলো এবং আমাকে। সেগুলো বিনোদনের প্রশ্ন, যদি মানে এনটিভির দর্শকরা মনে করেন সেই নির্মম জীবনের চিত্র সবাইকে জানানো উচিত, অবশ্যই আমি বলবো। গুমের কথা বলছিলেন, গুমের অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার এবং আয়নাঘরের বিষয়গুলো একটু বলবেন? সম্ভবত আমার মনে হয় আমি বোধহয় বাংলাদেশের ঘুমের সংস্কৃতির বোধহয় একটা প্রথম শিকার। ফর্মালি বলতে এই বোঝাচ্ছি আমি এই যে 72-73 তো প্রচুর ঘুম হয়েছে। শিয়া শিকদার হত্যার কথা বলি আর অন্য কথা বলি, এগুলো তো আমাদের ছাত্র জীবনে দেখার জিনিস। কিন্তু পরবর্তীকালে যখন 13 সালে আমার বিরুদ্ধে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়, সেই মামলার পরিক্রমার এক পর্যায়ে আমি জেল থেকে যখন জামিনে মুক্ত হই, তখনই আমাকে তারা
1913 সালের 14ই ফেব্রুয়ারিতে আমাকে কিডন্যাপ করা হয়। এই কিডন্যাপ যখন করছে তখন আমি বুঝতে পারি না এটা আয়নাগরে তারা নিয়ে যাচ্ছে, কিন্তু এখন যে বর্ণনাগুলো পাচ্ছি বুঝতেছি যে আমি হয়তো তখনকার দিনের প্রথম ভিকটিম ছিলাম, এবং আমার মধ্যে দিয়ে হলেও বাস্তবিক জগতে প্রমাণ আসছে যে নেত্র নিউজ যখন এটা বললো যে এটা আয়নাগর, এখন আমি বিশ্বাস করি এটা আয়নাগর। অন্ধকার জীবন, যে জীবনে এর তো অভিশপ্ত চিত্র, এটা প্রকাশ করার মতো না। মানে নির্মমতা কীরকম হতে পারে এটা না। আমি যখন জেলে ছিলাম তখন অসুস্থ হয়ে পড়ার পরে আমি মেডিকেলে গেলাম, আমাকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয় নাই, সেখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। আমার কোনো ওষুধপত্র দেওয়া হয়নি, যদিও সেগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আলাদাভাবে, কিন্তু সেও আমার উপরে নির্মম চেষ্টা করেছে। এবং আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি যে মুভ করেছে সেটা হলো ব্যারিস্টার তুরিন আফরোজ। তার মামলাতেই কিন্তু আমাকে প্রথম যুদ্ধ অপরাধীর সাথে সংশ্লিষ্ট করার চেষ্টা করা হয়, এবং সেই দিয়ে আমাকে প্রথম অ্যারেস্ট করা হয়। সেইখান থেকে আরম্ভ হয় গুমের সংস্কৃতি আমার জীবনে। আপনি সাভার কলেজে শিক্ষকতা করছিলেন, সর্বশেষ স্ট্যাটাসটা কি? সর্বশেষ স্ট্যাটাসটা হলে এই, আমি তো এক সময়ে বাধ্য হয়ে পালিয়ে চলে গেলাম, তারপর সেখান থেকে আমি আসলাম, এসে একটা গোপন জীবনে চলে গেলাম। কারণ আমি তখন আলোর জীবনটাকে ভয় পেতে আরাম করছিলাম, কারণ আমার দ্বারা আর কোনো রকমই চলা সম্ভব ছিল না। সম্প্রতি 5ই আগস্টের পর আমি যখন ইউনিভার্সিটিতে যোগাযোগ করলাম, তখন তারা আমার বলল যে আমাকে কলেজ কর্তৃপক্ষ বহিষ্কার করেছে স্থায়ীভাবে। অথচ এই ব্যাপারে আমার কোনো চিঠি আজ পর্যন্ত দেয় নাই, আমাকে গত 14-15 বছরের বেতন ভাতা কিছু দেয় নাই, সব তারা আটকে রেখেছে। এতদিন আমি গোপন ছিলাম বলে এটা প্রকাশ করতে পারিনি। এই ব্যাপারে আমি যখন বিশ্ববিদ্যালয়কে জিজ্ঞেস করলাম, তারা বলে আমাদের চিঠি দিয়েছি। আমি সেই চিঠি দিয়েছি, চিঠির কোনো উত্তর পাইনি। আমি কলেজ কর্তৃপক্ষকে, প্রিন্সিপালকে চিঠি দিয়েছি, তিনি চিঠি রিসিভ করতে চান নাই। তেনারা বলতে চাচ্ছেন এই যে ইংরেজিতে লেখা নাকি কলেজে চলবে না, বাংলায় লিখতে হবে, তাহলে উনি গ্রহণ করবেন। পরে বাধ্য হয়ে আমাকে সেই চিঠি পোস্টে পাঠানো হয়েছে। এখন যে অবস্থা দাঁড়াইছে, কলেজ বলে আমার চাকরি নাই, এডুকেশন মিনিস্ট্রি বলে আমার চাকরি আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার চাকরি আছে। আসলে স্ট্যাটাসটা কী বাস্তব জীবনে এটা আমিও নিজে বুঝতে পারছি না, কারণ আমি টাকা পয়সা পাই না। কলেজে আমার মানে চাকরির আয়ু শেষ হয়ে গেলেও আমি কিন্তু বেনিফিট কিচ্ছু পাই নাই। আমার যে অবসরকালীন বেনিফিট পাওয়া কিংবা আমার যে অন্য অন্য বেনিফিটগুলো রয়ে গেছে, তার কোনো কিছু কলেজ কর্তৃপক্ষ দিচ্ছে না। এই ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের, এমনকি এডুকেশন মিনিস্ট্রিরও কোনো মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় ভিন্ন মত পোষণ করা, সত্য কথা বলা বোধহয় এই দেশে একটা পাপ, এবং এই পাপের শিকার বোধ আমি হতে যাচ্ছি। আপনি তো কনজিউমার রাইটস নিয়েও কাজ করেছেন, আর কোন কোন খবরের কাগজে আপনি কাজ করেছেন? আমি কনজিউমার রাইটস নিয়ে কাজ করছি অনেক বছর ধরে। আমি ক্যাব, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির প্রায় 15 বছর স্থায়ী কমিটির সদস্য ছিলাম, আর একই সাথে কনজিউমার ভয়েসের সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তাছাড়া সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাবের সদস্য আমি, সাংবাদিক ইউনিয়নের সদস্য আমি, সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের ট্রেজারার আমি পরিরাষ্ট্র বিষয়ক কেন্দ্রের নির্বাহী পরিচালক। তাছাড়া অর্থনীতি সমিতি, রাষ্ট্রবিজ্ঞান সমিতি সহ বিভিন্ন ধরনের আর্থসামাজিক কল্যাণের সাথে, বিকাশের সাথে যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো আছে, তার সাথে গবেষণার সাথে আমি সম্পৃক্ত আছি গত 30 বছর ধরে। তো কোন কোন গণমাধ্যমে কাজ করতে গিয়ে আপনাকে রোষানলের শিকার হতে হয়েছিল? আমি আমার জীবনে চাকরি করেছি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায়, সেখানে আমার চাকরি চলে গেছে সরকারের বিরুদ্ধে, কিংবা ওই সময়ে কায়েমি গোষ্ঠীর বিরুদ্ধে রিপোর্ট লেখার কারণে, সেনাবাহিনীর বিরুদ্ধে রিপোর্ট লেখার কারণে, বা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিলেন তার বিরুদ্ধে লেখার কারণে। একই সময় ইউনিয়নের আমার চাকরি চলে গেছিলো। আমি তৎকালীন আমলে সেনাবাহিনীর, বিমান বাহিনীর প্রধানের বিরুদ্ধে 91 সালের জলোচ্ছ্বাসের সময় যে রিপোর্ট হয়েছিল সেটার বিরুদ্ধে রিপোর্ট করার কারণে। একই সাথে আবার আমি MiG-29 নিয়ে যখন শেখ হাসিনা আর্থিক কেলেঙ্কারে জড়িয়ে পড়ছিল, সেই রিপোর্ট লেখার কারণেও আমি সাময়িক কোপানলের শিকার হয়েছি। তাছাড়া বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সময়ে পুলিশ এবং প্রশাসনের
নির্যাতনের শিকার হয়েছি এবং যতখানি আমি চাকরি করছি সবখানি আমার চাকরি ছাড়তে হয়েছে জোর করে। আমি বোমা সৃষ্টির উপরে যখন আমাদের দেশে খুব একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছিল তখন আমি সিরিজ রিপোর্ট লিখেছিলাম। তখন আমি চাকরি করতাম বাংলাদেশ টুডের চিফ রিপোর্টার হিসেবে এবং সিরিজ রিপোর্ট ছাপা হওয়ার পর তখন তৎকালীন আমলে যারা এফেক্টেড হয়েছিলেন এই বোমার ঘটনায় বলে দাবি করা হচ্ছে তার নেপথ্য যখন বের করতে গেলাম দেখা গেল এর মধ্যে আওয়ামী লীগ জড়িত এবং আওয়ামী লীগ লোকদের চরিত্র প্রকাশ করার কারণে তারা আমার সেই পত্রিকার অফিসে বোমা ফেলেছে এবং এই কারণে পত্রিকার কর্তৃপক্ষ বাধ্য হয়ে আওয়ামী প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে এবং এক পর্যায়ে আমাকে তারা চাকরিচ্যুত করেছে। আপনি তো দীর্ঘদিন নির্বাসিত ছিলেন অস্ট্রেলিয়ায়, তো বাংলাদেশে আবার ফিরলেন কেন? ওই জীবন তো কোনো জীবন না। আমি ছিলাম আজীবন গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক টাইপের চরিত্রের লোক। আমার দ্বারা কখনোই বিদেশ থাকা সম্ভব ছিল না। আমি গিয়েছি ওখানে থেকে, ওখানে পছন্দ হলো না, তারপরে আমি আবার চলে আসছি এবং গোপনে চলে আসছি, এটা কাউকে জানতো না। আমি এই অস্ট্রেলিয়াতে ফিরে আসার পর 7-8 বছর আমি একবারে গোপন ঘরে ছিলাম, কেউ আমার আত্মীয় স্বজন জানতো না। আমি একটা গোপন জীবনে চলে গেছিলাম, কারণ আলোকে তখন ভয় পেতাম, মানুষ দেখলে আমি ভয় পেতাম এবং পুলিশের পোশাক পরা লোক দেখলে এখনও আমি ভয়ে কেঁপে উঠি। আমি যেহেতু প্রথম জীবনে শিকার হয়েছি ঘুমের, পুলিশি নির্যাতনের, এখন আমার জীবন থেকে যেটা বুঝেছি আমি যে এইটা একটা জীবনের বড় অভিশাপ এবং বাংলাদেশে এই কালচারটা ক্রমান্বয়ে বাড়তেছে। যতই সরকার যাচ্ছে ততই যেন এগুলো খুব প্রকট আকার ধারণ করছে। যে কোনো কিছুর বিনিময়ে এটাকে প্রতিরোধ করতে হবে এবং এই যুব শক্তি হলো একমাত্র শক্তি যারা এটা প্রতিরোধ করতে পারবে এবং আগস্ট বিপ্লব আমাদেরকে সেই শক্তি দেখার চেষ্টা করছে। এখন অনেক দেশেই গুমের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশও একটা সিগনেচারিজ কান্ট্রি হিসেবে করেছে। আমি আশা করব তরুণ যুব সম্প্রদায় যদি এগিয়ে আসে হয় তাহলে আমাদের দেশে এই জাতীয় ঘুম খুন এর যে সংস্কৃতি চালক করেছে আওয়ামী বাকশালীরা, এটা আর থাকবে না বলে আমি বিশ্বাস করি। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হয়ে নির্বাসিত জীবনযাপন করা বিশিষ্ট লেখক, সাংবাদিক এবং শিক্ষাবিদ মঞ্জুর আলম খান ওরফে তপন খান। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।